সকালবেলা রেডি হয়ে নিলাম কলেজের জন্য। মিজানকে ফোন দিলাম, কিন্তু মিজান ফোন ধরলো না। মিজান হলো আমার মামাতো ভাই প্লাস বন্ধু। আমরা একই সাথে পড়ি, সাথে আরও রিয়া আছে আমার বান্ধবী। সবাই আমরা তিনজন সব সময় একসাথে থাকি। তারপর বের হলাম, রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, তাই হেঁটে যেতে লাগলাম। তখনই দেখি রিয়া সামনে দাঁড়িয়ে আছে। আমি কি একটা থাপ্পড় দিলাম আর রাগে বলতে লাগলাম, হারামি, কল দিলে কল ধরিস না কেন? রাত জেগে কার সাথে এত কথা বলি শুনি? আরে দোস্ত, কারোর সাথে না, এখন চল ক্লাসে যাই। মিজান একটু পর কলেজে চলে আসবে। তোর জন্য নাস্তা করে আসি নাই, তবুও তোর থাপ্পড় খেতে হলো। আল্লাহ, তুমি এই বিচার করবা। আরেকটা থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ চল, আমিও তো নাস্তা করে আসিনি, আমারও তো খুব খিদা পেয়েছে। এই বলে একটা রিক্সা নিলাম, তারপর দুজনে উঠে পড়লাম আর কলেজে যেতে যেতে দুজনে গল্প করতে লাগলাম। শাহরিয়ার, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? আমি কি বলছি তোমাকে? আমি জানি তুমি এটা পারবে, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। জি স্যার, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব। আমাকে আমার মতো বিষয়টা হ্যান্ডেল করতে দিন, আর হাসানকে ওই কলেজ অ্যাডমিশন নিয়ে দিন। আমি ছদ্মবেশে থাকবো। তারপর আমি স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে আমি আমার কেবিনে চলে আসলাম আর ছদ্মবেশ ধারণ করলাম। আর তখন হাসান আসলো, আর হাসান এসে আমাকে বলতে লাগলো, স্যার, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। আজকে থেকে আপনি একজন প্রফেশনাল ফুচকাওয়ালা। চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। নামিয়ে দিতে হবে না, তোকে যেটা বললাম সেটা কর। আর স্যার ডাকতে কতবার না করলাম, ভাই ডাকবি, বুঝতে পারছিস? ঠিক আছে ভাই, সব কিছু রেডি হয়ে আছে। আজকে কি সেখানে যাবেন নাকি? আর সিসিটিভি ক্যামেরা সব সেট করা হয়ে গেছে। আমি লুঙ্গি আর একটা গেঞ্জি পরে নিলাম, তারপর গলায় গামছা নিলাম, তারপর বের হলাম। আর বের হয়ে কলেজের অনেকটা আগে নামলাম আর ফুচকার গাড়ি নিয়ে কলেজের সামনে যেতে লাগলাম। প্রথম প্রথম কেমন যেন লাগছে আমার। তারপর কলেজের গেট থেকে একটু দূরে আমি দাঁড়ালাম, আর তখন দুইটা মেয়ে আসলো, আর ওদের মধ্যে কথা বলছে। দোস্ত দেখ, নতুন ফুচকার দোকান দিয়েছে। আগে তো এইখানে দেখি নাই, চল ফুচকা খাই। অনেকদিন খাওয়া হয় না রে। আরে ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, এখন না, ক্লাস শেষ করে খাবো, চল এখন ক্লাসে যাব। আর মিজান তো হয়তো আসবে না। এই ভাইয়া, আপনি কিন্তু থাকবেন। ক্লাস শেষ করে আমরা সবাই মিলে ফুচকা খাবো, বুঝতে পারছেন? কোথাও যাবেন না। জি, আমি এখানেই আছি, আপনারা ক্লাসে যান, কোনো সমস্যা নাই, আমি আজকে থেকে এখানেই আছি। তারপর দুইটা মেয়ে চলে গেল। পাশের মেয়েটা দেখতে পরীর মতো, দেখলেই যেন তার মাঝে হারাতে ইচ্ছে করে। আজ পর্যন্ত কোনো মেয়ের উপরে ক্রাশ খাই নাই, ভালো করে তাকিয়েও দেখে নাই, কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে মেয়েটার উপরে চোখ পড়ে গেল। মেয়েটা হেঁটে চলছে ক্লাসের দিকে, আমি তাকিয়ে আছি। তখনই কেউ একজনের ডাকে হুঁশ ফিরল আর আমাকে বলল ফুচকা দেওয়ার জন্য। আমি এসব বাদ দিয়ে ফুচকা বানাতে লাগলাম, তারপর দিলাম, আর এইভাবেই সময়টা পার হলো। ক্লাসে এসে রিয়ার সাথে বসে ক্লাস করছি, আর সবাই বলতে লাগলো কালকে রাতে নাকি ছাদে কাউকে ধর্ষণ করেছে। এসব নিয়ে কানাকানি হচ্ছে, আমি এসবের কোনো কান দিলাম না। কলেজে ছাত্র রাজনীতি হয়ে থাকে, তাই হয়েছে হয়তো, আমি এসবের মধ্যে নাই। একটু পর স্যার চলে আসলো, আর সবাই চুপ করে বসে গেল আর ক্লাস করতে লাগলো। সবগুলো ক্লাস শেষ করে বের হলাম আমি আর রিয়া। তখনই দেখি মির্জান আমাকে এসে বলতে লাগলো, কিরে দুই সুন্দরী একসাথে কোথায় যাচ্ছিস? চল আজকে তোদের ফুচকা খাওয়াবো, অনেকদিন একসাথে আড্ডা দেওয়া হয় নাই। তারপর তাদের নিয়ে গেটের বাইরে চলে আসলাম, আর এসে দেখি একটা ফুচকার দোকান, আর আমি রিয়া মায়াকে নিয়ে সেখানে চলে গেলাম। আমি ফুচকাওয়ালাকে বললাম, এ ছেলে ফুচকা দাও 3 প্লেট, দুইটার মধ্যে জাল বেশি হবে আর একটার মধ্যে জাল কম হবে। আচ্ছা মিজান, তুই রাজনীতি কেন করিস বলতো? রাজনীতি করে কি লাভ তোর? এভাবেই সাধারণ মানুষের মতো থাক না, ক্ষতি কি? আরে আমার দরকার পাওয়ার, আমি এই কলেজের বিপি হতে চাই, এবং সেটা আমি হব। প্রতিটা ছাত্রছাত্রীকে আমার দলে চাই, না হলে কি করব তা আমি নিজেও জানি না। তুই আগের চেয়ে বখাটে হয়ে গেছিস, আর নেহালের সাথে এখন যোগ দিয়েছিস, তাই না? নেহাল কত বড় খারাপ জানিস না তুই? আরে বাদ দে এসব, তোদের কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর নেহাল ভাই আমার জানের ভাই, ওর জন্যই আমি এত দূরে আসতে পেরেছি, এসব তোরা বুঝবি না। এদিকে আমি ফুচকা বানিয়ে তাদের দিলাম আর চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম।
তার মানে মিজান হলো আমার প্রথম হাতিয়ার। ঠিক আছে, আজকে রাতে খেলা হবে, কলেজের ভিতরে তাণ্ডব এখন আমি চালাবো। তখন আবারও মিজান ওদেরকে বলতে লাগলো, শোন, কালকে যে একটা মেয়েকে দর্শন করা হয়েছে, মেয়েটা কে ছিল জানিস? ওই যে নেহাল ভাইকে না জেনে থাপ্পড় মেরেছিল, তাই নেহাল ভাই এটা করেছিল। কারোর ক্ষমতা নেই নেহাল ভাইয়ের বিরুদ্ধে কিছু বলার। আমরা এসব শুনতে চাই না, এসব রাজনীতি নাকি মরানীতি আল্লাহ জানে। তোরা যা শুরু করেছিস কলেজে আসা দায়ী হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে না, কলেজ খোলা থাকবে। কলেজ বন্ধ হলে নেহাল ভাইয়ের ক্ষতি হবে, তোদের কিছু হবে না, চিন্তা করিস না। তাড়াতাড়ি খেয়ে দে। আর ভাইয়া, তোমার ফুচকা কিন্তু অনেক মজা হয়েছে, প্রতিদিন কলেজের সামনে চলে আসবে, তাহলে তোমার লাভ হবে। আর আমরা তোমার রেগুলার কাস্টমার, বুঝতে পারছো? ম্যাম, তাই তো এখন থেকে এই কলেজের সামনে চলে আসবো, আপনারা প্রতিদিন আসবেন। তারপর ওরা খেয়ে বিল দিয়ে চলে গেল। মায়া মেয়েটা একবার আমার দিকে তাকালো, আমি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। আর তখন আমি আমার ফোনটা বের করে সিসিটিভি ক্যামেরা দেখতে লাগলাম। রাতে কি হয়েছিল সেটা দেখার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ দেখতে পেলাম তখন কেউ যেন সিসিটিভির তার কেটে দিয়েছে। তার মানে এখানে কয়েকজন ছিল, তার মধ্যে মিজান কি ছিল সেটা জানতে হবে আমার। তারপর সময়টা এইভাবে পার হলো। বিকেল বেলা ফিরে আসলাম। বিকেল বেলা গাড়িটা রেখে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তখনই মায়ের আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে মা বলতে লাগলো, শাহরিয়ার, তুই কবে আসবি রে বাবা? তোকে ছাড়া বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমি একা একা বাসায় কি করে থাকি? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই কেসটা একটু অন্যরকম তো, তাই আসতে একটু দেরি হবে। বাবার দিকে খেয়াল নিও, আমি এখানেই ভালো আছি। তা কিছু খেয়েছিস তো তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, আর এর মধ্যে পারলে গ্রাম থেকে ঘুরে যা এসে, তোকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু আমার কথা চিন্তা করে একটুও মন খারাপ করবে না। ঠিক মতো খাবার খাবা, আর বাবাকে আমার সালাম দিও, আর চিন্তা করতে না করবা, কেমন? তারপর মায়ের সাথে আরো কিছু কথা বললাম আর কল কেটে দিলাম। তারপর আমি আমার নিজের কাজ করতে লাগলাম। আর তখনই স্যার আমাকে কল দিল, আর কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কি আজকে সেখানে যাবে? আর কালকের খবরটা নিশ্চয়ই শুনেছো, তাই আর বেশি কিছু বলতে হবে না তোমাকে। স্যার, আমি খবর পেলে আপনাকে জানাবো, আর রাখছি এখন। এই বলে কল কেটে দিলাম আর রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বসে আছে। তারপর রাত 11টার দিকে বের হলাম, হুডি পরে আছি। আর হাসান আসলো। আমি আর হাসান কলেজের দেওয়াল টপকে প্রবেশ করলাম আর সোজা সাদে চলে আসলাম। আর সাদে এসে সেই জায়গায় আসলাম। আর তখন হাসান বলল, ভাই নেহাল তো একাই জঘন্য কাজটা করে নেয়, আর মেয়েটার লাশটাও খুঁজে পেল না। কেউ কি করেছে তার লাশ নিয়ে? এইসব চিন্তা না করে চারিদিকে খুঁজে দেখ কিছু পাওয়া যায় কিনা। কোনো ক্লু পেলে আমাকে ডাক দিবি, তুই ওদিকে যা। তারপর হাসান গিয়ে চারিদিকে দেখতে লাগলো, আর আমিও দেখতে লাগলাম। হঠাৎ কোনায় একটা ঘড়ি পেলাম, হয়তো মেয়েটার হাতের ঘড়ি হবে। আমি নিয়ে নিলাম, আর তখন ভালো করে ফোকাস করে দেখলাম রক্তের ফোঁটা। আমি রক্তের ফোঁটা অনুসরণ করে যেতে লাগলাম, আর দেখলাম টাঙ্কির এখানে এসে শেষ হলো। আমি হাসানকে ডাক দিলাম, আর হাসান দৌড়ে চলে আসলো। আমি টাঙ্কি খুলে দেখলাম এক লাশ। আমি এটাই মনে মনে ভেবেছিলাম। তারপর লাশটা বের করে আনলাম, আর দেখলাম মেয়েটার গায়ে কোনো কাপড় নেই, স্তন দুইটা কেটে ফেলা হয়েছে। এটা দেখে গায়ে লোম দাঁড়িয়ে গেল। এমন ভাবে কেউ মারতে পারে? মেয়েটার অপরাধ কি ছিল? এইভাবে হাজারো মেয়েকে ধর্ষণ করে ফেলে রাখা হয়। তখন হাসান ভয় পেয়ে আমাকে বলতে লাগলো, স্যার, আমি আজকেই চাকরি ছেড়ে দিব, এসব আমাকে দিয়ে হবে না। এমনভাবে কেউ কাউকে মারে আমি নাই। আরে হাসান চুপ কর, ভুলে যাস না তুই কে, আর তোর মুখে এইসব কথা মানায় না। এখন গাড়ি থেকে একটা চাদর নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর হাসান গাড়ি থেকে চাদর আনতে চলে গেল। আমি লাস্টার কয়েকটা পিক তুলে স্যারকে পাঠিয়ে দিলাম। আর একটু পর হাসান চাদর নিয়ে আসলো। আমি চোখ বন্ধ করে পেঁচিয়ে দিলাম। তারপর তুলে বাহিরে নিয়ে এসে গাড়িতে তুললাম আর মর্গে নিয়ে আসলাম। আর এসে দেখি স্যার দাঁড়িয়ে আছে। তারপর ওখানকার দায়িত্বে যারা আছে তারা এসে লাশটা নিয়ে গেল। আমাকে তখন স্যার বলতে লাগলো, শাহরিয়ার, এভাবে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে এই নেহাল, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ পায় নাই। আমাদের ধারণা নেহালের পেছনে
বড় কেউ আছে যার পাওয়ারে সে এসব করে থাকে। স্যার, মেয়েটার বয়স হবে এই ধরেন 21। মেয়েটা বিবাহিত ছিল। তার মেয়েটার উপর অনেকজন মিলে ধর্ষণ করে, ধারণা 4-5 জন। তারপর তাকে মেরে ফেলা হয়। আর নেহালের পিছনে বড় কেউ আছে এটা জানি, আর সে গোপনে নেহালকে দিয়ে কাজ করাচ্ছে। শাহরিয়ার, পুরো ডিপার্টমেন্ট তোমার দিকে চেয়ে আছে। আমরা সবাই চাই তুমি এই কেসটা শেষ করবে। দেশটা সেই আগের মতো আনন্দে ভরে উঠবে। স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সকলের আশা পূরণ করতে পারি। তবে স্যার, ফুচকা কিন্তু সবাইকে খেতে হবে। ঠিক আছে, একদিন সবাই গিয়ে ফুচকা খেয়ে আসবো। শাহরিয়ার রহমানের হাতের ফুচকা, সেটা কি মিস করা যায় বলো? তারপর আমি স্যারের সাথে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকালবেলা। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম সেই ফুচকাওয়ালা। আমি কলেজের সামনে চলে আসলাম। যে সামনে এসে আমি আমার কাজ করতে লাগলাম। আর তখনই দেখি কালকের 3 জন আমার দিকেই আসছে। ছেলেটাকে দেখে আজকে বেশ অন্যরকম লাগছে। ওরা আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? দাও 3 প্লেট ফুচকা দাও, 2টাতে ঝাল হবে আর 1টাতে ঝাল হবে না। এই মায়া মিজান বস তোরা। তারপর আমরা 3 জন বসে পড়লাম। আমি আর মায়া গল্প করেই যাচ্ছি, কিন্তু মিজান দেখছি কোনো কথা বলছে না। তাই মায়া মিজানকে জিজ্ঞেস করলো, কি রে, তোর কি কোনো কিছু হয়েছে নাকি? নাকি রাতে তোকে কেউ পিটিয়ে গেছে? কোনটা? মন খারাপ করে আছিস কেন? আরে না, তেমন কিছু না, একটা বিষয় নিয়ে চিন্তায় আছি আর কি। তোকে অন্য সময় বলবো, এখন না, সমস্যা আছে। আরে আমাদের কাছে কি লুকাচ্ছিস বল তো শুনি, তোর কি হয়েছে? আর ফুচকাওয়ালা ভাইয়া কাউকে কিছু বলবে না, তাই না ভাইয়া? আরে ম্যাডাম, কি কন? আমি সামান্য একজন ফুচকাওয়ালা, আমার এইসব দিয়ে কি হবে? আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি আমার মতো ফুচকা বিক্রি করব। তাই তো মিজান, তুই আর নিজের মধ্যে কিছু লুকিয়ে রাখিস না। বল তো শুনি, তোর কি হয়েছে আজকে? দোস্ত, আমরা যাকে দর্শন করেছিলাম তার লাশটা হয়তো কেউ নিয়ে গেছে। এখন নিয়াল ভাইয়ের ধারণা করতেছে নতুন কাউকে সিআইডিতে নিয়োগ দেওয়া হয়েছে, তার আন্ডারে সবকিছু চলছে। এটা নিয়ে টেনশনে আছি আমরা সবাই। তার মানে সব বিষয়ের পিছনে তুই আছিস? তুই নিজেও ওই সময় ওই কাজটা করেছিলি, তাই না? তোকে আমার এখন ঘৃণা হচ্ছে। তোকে আমাদের বন্ধু বানিয়ে ভুল হয়েছে। তোরা থাক, আমি গেলাম। আমি আগেই বলেছিলাম আমি এইসব রাজনীতির পেছনে নেই। আমার সাথে চলতে গেলে ভালোভাবে ভালো ছেলের মতো চলতে হবে, কিন্তু তুই বন্ধুর যোগ্য না। মামাতো ভাই আছিস, মামাতো ভাইয়ের মতোই থাক। এই বলে হন করে ক্লাসের দিকে হাঁটা দিলাম। রিয়াকে ফেলেই ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে চুপচাপ বসে আছি। আমার এইসব ভয় লাগে। বাবা ছিলেন পুলিশ অফিসার, এখন অবশ্য রিটায়ারমেন্টে আছেন। ভাই দেখ, মায়া খুব জেদি একটা মেয়ে। তোর সাথে থাকলে আমরাও এসবের পিছনে জড়িয়ে যাব। আমাদেরকে আমাদের মতো চলতে দে। আসি রে, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই বলে আমিও মিজানকে ফেলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে মায়ের পাশে বসে ক্লাস করতে লাগলাম। এদিকে আমি মিজানের কথা শুনে বেশ কিছুটা অবাক হলাম। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। একটু পর মিজাল বিল দিয়ে চলে গেল। 3 প্লেটের বিল দিল, তারপর চলে গেল। আমি তখন পাশে তাকিয়ে দেখি হাসান কলেজে যাচ্ছে। হাসান আমাকে চোখ দিয়ে ইশারা দিল, তারপর ক্লাসে চলে গেল। আমার সময়টা এইভাবেই পার হলো। তারপর ওরা ক্লাস শেষ করে দেখলাম এদিকেই আসছে। তার আগে হাসান আমার কাছে এসে বলতে লাগলো, এই ভাই, 1 প্লেট ফুচকা দিও, বেশি ঝাল দিও না, অল্প করে ঝাল দিও, তাড়াতাড়ি বানাও, কাজ আছে। তারপর আমি হাসানকে ফুচকা বানিয়ে দিলাম, আর হাসান খেতে লাগলো। হাসান খেতে খেতে ওরা চলে আসলো। ওরা বলতে সকালে 2টা মেয়ে হাসানের খাওয়া শেষ করে মানি ব্যাগ বের করে টাকা দিল। টাকার ভিতরে একটা দেখতে পেলাম চিরকুট, আমি রেখে দিলাম। আর তখন 2টা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া 2 প্লেট ফুচকা দেন তো। আর আপনার হাতে কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে কেটে গেছে বাম হাতে। আরে তেমন কিছু না, কালকে হয়তো কোনো কিছু দিয়ে কেটে গেছে। বসেন, আমি ফুচকা দিচ্ছি। তারপর 2 জন বসলো, আর আমি ফুচকা বানাতে লাগলাম। ফুচকা বানিয়ে তাদেরকে দিলাম, আর ওরা খাচ্ছে আর গল্প করছে। শোন রিয়া, মিজানের সাথে আর কোনোদিন কথা বলবি না। ওর চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না রে। শেষে কিনা নেহালের সাথে যোগ দিয়ে একটা মেয়েকে ধর্ষণ করলো। ওই মেয়েটা অন্য কেউ না, না হয়ে আমি অথবা তুইও তো হতে পারতিস।
তাই না? হুম, ঠিক বলেছিস। ভাইয়া, তোমার ফুচকা কিন্তু অনেক ভালো হয়েছে। তোমার এই ফুচকার টানেই প্রতিদিন কলেজে আসা। তারপর খেয়ে বিল দিলাম রিয়া আর আমি। রিক্সা নিয়ে বাসায় যেতে লাগলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। আমাকে জানতে হবে কে এই নতুন অফিসার যে রাতে এসব কিছু করেছে। সে নিশ্চয়ই আমাদের আশেপাশে আছে। আমি একজন রিপোর্টার হয়ে কিছুই জানতে পারছি না। তারপর ল্যাপটপে কাজ করলাম অনেকক্ষণ। এভাবেই বিকেল হয়ে গেল। আজকে আমিও রাতে বের হব ক্যামেরা নিয়ে, সমস্ত তথ্য ফাঁস করব। এদিকে আমি কলেজ শেষে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি হাসান বসে আছে। হাসান আমাকে দেখে বলতে লাগলো, ভাই একটা রিপোর্টার আপনাকে নিয়ে লেখার চেষ্টা করেছে। এখন আপনি যদি সবার সামনে চলে আসেন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তুই চিন্তা করিস না। আমি জানি সেই রিপোর্টারটা কে, খুব ভালো করে চিনি আমি। ঠিক আছে, রাতে কি বের হবেন আপনি? আমি কি ফ্রোজ নিয়ে আসবো তো ভাই? না, কারণ লাগবে না। শাহরিয়ার রহমান কখনো ফোর্স নিয়ে যায় না, জানিস না। এখন যা, আমি একটু ঘুমাবো। তারপর হাসান চলে গেল। আমি শুয়ে পড়লাম। আর শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে ল্যাপটপে বসে কাজ করতে লাগলাম। রান্নার বুয়া এসে করে দেয়, তাই রান্না দিয়ে কোনো চিন্তা হয় না। রাত 10টার দিকে আমি বের হলাম। একা রাস্তায় বের হয়ে নিয়ে আমি আমার মতো হেঁটে চলেছি। একা একা হাঁটতে হাঁটতে চলে আসলাম নেহালের জায়গায়, যেখানে নেহাল তার গ্যাংদের নিয়ে আড্ডা দেয়। সেখানে এসে দেখি নেহাল ক্যারাম খেলছে, সাথে মিজানও আছে। ওদের মধ্যে কি কথা হচ্ছে সেটা একটু একটু বুঝতে পারছি। ভাই, কলেজের রিয়া মেয়েটাকে চিনো না? ওই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো জানো আমরা বন্ধুর মতো থাকতাম, কিন্তু ও আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, ব্যবস্থা করে দাও না। নেহাল ভাই কিছু না বলে মুচকে হেসে দিল। তার মানে বুঝতে পারলাম হয়ে যাবে। নেহাল ভাইয়ের সাথে গেম খেলতে লাগলাম। এইভাবে আমাদের ব্যস্ত সময় পার হলো। তারপর আমি নেহাল ভাইকে বিদায় দিয়ে বাসায় যেতে লাগলাম। বাসার দিকে হেঁটে যাচ্ছি আর ফোন টিপছি। হঠাৎ দেখতে পেলাম একটা লোক হুড পড়া, মুখ দেখা যাচ্ছে না, আমার সাথে ধাক্কা খেলো আর আমাকে একটা থাপ্পড় মারলো। আমার অনেক রাগ উঠে গেল, আমিও একটা থাপ্পড় মারলাম। এদিকে আমি আমার উপর একটা ঘুষি এসে লাগে। আমি মারতে লাগলাম। মারতে মারতে আড়ালে নিয়ে চলে আসলাম। শেষ পর্যন্ত মিজান আমাকে বলতে লাগলো, সরি ভাই, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে ধাক্কাটা লেগে গেছে আর আমিও মাথাটা ঠান্ডা করতে পারিনি। আমাকে আর মারবেন না ভাই। আমি হাসতে লাগলাম। তোকে মারার জন্যই তো এখানে আসা। আজকে তোকে সামথিং দিব, যেন তোর ভিতরে একটা ভয় ঢোকে। আমি মিজানের হাতটা ভেঙে দিলাম। মিজান চিৎকার দিল। আমি মুখে কাগজ দিয়ে দিলাম। আমি ডান হাতটা ভেঙে দিলাম আর চলে আসলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর কলের শব্দে ঘুমটা ভাঙলো। আমি ফোন হাতে নিয়ে দেখি মা ফোন দিয়েছে। আমি ফোনটা ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। আর ওপাশ থেকে মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, এত বেলা হয়ে গেল, এখনো ঘুমোচ্ছিস নাকি? তোর বাবার শরীরটা ভালো না, একবার আয় তো, আমি আর পারছি না। মা রাতে আসবো, চিন্তা করো না। আর আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি, উনি চলে যাবে। আমার অনেক কাজের চাপ। আচ্ছা ঠিক আছে, ডাক্তারকে একটু তাড়াতাড়ি আসতে বল। আর সময় পেলে একবার এসে দেখে যা, তোকে বড্ড মিস করি রে, বাড়িটা খালি খালি লাগে। তারপর মায়ের সাথে আরো কিছু কথা বলে কল কেটে দিলাম। আর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি কলেজের সামনে এসে আগের দিনগুলোর মতো কাজ করে যাচ্ছি। তখনই দেখি নেহাল তার দলবল নিয়ে কলেজে প্রবেশ করছে, বাইকে করে। মিজানের হাতে ব্যান্ডেজ করা। এটা রিয়া আর মায়ের চোখ এড়ায়নি। দেখেছিস মাইয়া মিজানের অবস্থা? মনে হচ্ছে কালকে কেউ তাকে দিয়েছে, ওর এভাবেই মৃত্যু হবে। দেখে নিস, কবে জানি আমার ক্ষতি করে বসে। যে এই কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে। আল্লাহ যেন তাকে হায়াত দান করেন। আরও শোন, এই কাজটা করার কারোর ক্ষমতা নেই। এটা একমাত্র ওই অফিসারটার করেছে। তার নাম শুনেছি, শাহরিয়ার রহমান। ও ছাড়া কারোর ক্ষমতা নেই মিজানকে মারে। তুই কেন ওই অফিসারের উপর এতটা জানার ইচ্ছে বলতো? তোর সাথে ওই অফিসারের কি সম্পর্ক বলতো আমাকে? বাবার মুখে অনেকবার শুনেছি,
কিন্তু বাবা নাকি তাকে এখনো দেখে নাই। আরও যদি চাকরিতে থাকতো তাহলে একটা দেখার চান্স ছিল। এখন তো অবসরে আছে, তাই সম্ভব না। ওই অফিসার আমার বাবার জীবন বাঁচিয়েছিল একটা অপারেশনে, কিন্তু বাবাকে মুখ দেখায়নি। আমার যতটুকু ধারণা ডিপার্টমেন্টের 3-4 জন ছাড়া কেউ দেখতে পায়নি এখনো। যা, তুই তো দেখি ওই অফিসারের ব্যাপারে পিএইচডি আগে থেকেই করে রেখেছিস। এখন চল ক্লাসে যাই, পরে এসে দুজন ফুচকা খাবো। এই বলে দুইজনে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দুইজনে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। 2টা ক্লাস শেষ হতেই দেখি বাহিরে চিল্লাচিল্লি হচ্ছে। বুঝতে পারলাম এটা নেহালদের কাজ, কলেজে তাণ্ডব করে। তারপর ক্লাস শেষ করে দুইজনে বের হলাম। দুজনে বের হয়ে ফুচকার দোকানে যেতে লাগলাম। কাউকে দেখতে পাইনি, ওই অফিসার হুডি পরে থাকে, কিন্তু কখন বের হবে কে জানে। হ্যাঁ, এসব আর নিতে পারছি না। একটা মানুষকে দেখার জন্য এতটা পাগল যে কেন হলাম আল্লাহ জানে। আমি গিয়ে ফুচকা দিতে বললাম, তখনই দেখতে পেলাম নেহাল একটা ছেলেকে মারতে মারতে কলেজ থেকে বের করছে। তখন ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, এই যে কয়েকজন ছেলে মিলে একটা নিরীহ ছেলেকে মারছে, ওদের কি কোনো মায়া দেওয়া নেই? বিনা কারণে কেন মারছে বলেন তো? থাক ভাইয়া, কিছু বলতে যেও না। এটা হয়তো নেহালের সাথে উল্টাপাল্টা কিছু করেছে। নেহাল ড্রাগস, ইয়াবা এসব ব্যবসা করে। তুমি কিন্তু এসব বলতে যেও না ওকে। না আপু, আমি সব বলে কি করব? আমি আছে আমার মতো, কয়েকদিন এক জায়গায় থাকলে পরে আমাকে তাড়িয়ে দেয় জানি না। এখান থেকে কবে তাড়িয়ে দেয়? তোমাকে এখান থেকে কেউ তাড়াবে না, চিন্তা করো না। তুমি যদি এসব নিয়ে চিন্তা করো তাহলে নেহাল এসব জানতে পারলে তোমার অনেক ক্ষতি করবে। তাই তুমি তোমার মতো থাকো, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আরে ম্যাডাম, কি কন? আমি এসব কেন পড়তে যাব? আমি তো নিজেই একজন ভিখারি। যারা এসব করে তাদের অনেক ক্ষমতা। আমার মতো ফুচকাওয়ালার কি বা ক্ষমতা আছে বলেন? আচ্ছা ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? বিয়ে করেছেন নিশ্চয়ই? বাসায় বাবা আছে, পড়াশোনা করে, কোনো চাকরি না পেয়ে তাই এই ব্যবস্থা। সামনে একটা বস্তিতে থাকি। তা কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি বললেন না তো? আর চাকরির কোনো অ্যাপ্লাই করেননি? গরিবের ছেলে আমি। বাবা রিক্সা চালাতেন, আমি ইন্টার পাস করেছি। এই কলেজ থেকে আজকাল ইন্টার পাশে কোনো চাকরি হয় না, তাই না? আপনার বাসায় কে কে আছে জানতে পারি? আমার বাসায় বাবা মা, ছোট একটা বোন আছে। এই কলেজে আমি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করি। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শাহিন মিয়া। আচ্ছা, নতুন অফিসার যে এই শহরে আসলো, এই অফিসারকে সবাই দেখা এত শখ কেন বলতে পারেন? আজ পর্যন্ত কোনো অফিসার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। সবসময় নিহাল ও তাদের পেছনে যারা আছে তাদেরকে উল্টো সাহায্য করেছে। কিন্তু এই অফিসার প্রথম যে কিনা সবাইকে ধ্বংস করতে এসেছে, তাই হয়তো সবার দেখতে ইচ্ছা। ও আচ্ছা, তাই? সেই অফিসার মনে হয় দেখতে খুব সুন্দর, তাই না? সি লুকস লাইক এ বলিউড হিরো। হবে হয়তো। তারপর ফুচকা শেষ করে রিয়াকে নিয়ে রিকশায় করে বাসায় যেতে লাগলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি এই ফুচকাওয়ালা ভাইয়ের সাথে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে। কথা বলার সময় কেমন যেন ভেবে চিন্তে কথা বলে। কি আছে তার মাঝে? আমাকে এই ফুচকার ব্যাপারে খোঁজ নিতে হবে। সেই অফিসার না তো? না না, এই অফিসার কি করে হতে পারে? ওই অফিসার তো অন্যরকম। উফ না, কিছুই ভাবতে পারছি না। এভাবে যে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। এদিকে আমি কলেজ শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। আর তখনই স্যার আমার ফোনে কল ছিল। আমি ফোনটা রিসিভ করলাম। আরো কাছ থেকে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, কাজ কত দূর? আমাকে তো উপর থেকে অনেক চাপ দিচ্ছে। তুমি প্লিজ যা করার একটু তাড়াতাড়ি করো। আর নেহালের আজকে একটা বড় ডিল হতে যাচ্ছে। তুমি নিশ্চয়ই খবরটা পেয়েছো। আমি চাই এইটা তুমি হ্যান্ডেল করো। যে করেই হোক সমস্ত মালামাল তোমার হাওলায় থাকবে। আর সাংবাদিকরা একটু তোমাকে নিয়ে বেশি পড়েছে, একটু সাবধানে থেকো। একবার ভাইরাল হয়ে গেলে সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে। জি স্যার, আমি খবরটা পেয়েছি। আমাকে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দিন, আমি রাঙামাটি যাব। আমার ধারণা অনুযায়ী নেহাল অলরেডি রাঙামাটি পৌঁছে গেছে তার লোকজন নিয়ে। আমি চাচ্ছি স্যার নেহালকে ক্রস ফায়ার করে দিতে। আবর্জনা দেশে রাখলেই ঝামেলা। শাহরিয়ার, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো।
আমি জানি তুমি ভুল কোনো কিছুই করবে না, এটা তোমার উপর আমার বিশ্বাস আছে। ঠিক আছে, গুড লাক। আমি সময় মতো হেলিকপ্টার পাঠিয়ে দিব। আল্লাহ হাফেজ। তারপর সাল কলটা কেটে দিল। আমি ভাবতে লাগলাম নেহালকে ধরে বাকি সব খবর পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাবার খেয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বসে আছে, তখনই হাসান আমাকে কল দিল আর আমাকে বলতে লাগলো, ভাই জায়গা মতো চলে আসেন, হেলিকপ্টার নিয়ে চলে আসছি, তাড়াতাড়ি আসেন ভাই। সাথে কি আরো কাউকে নিয়ে আসবো নাই ভাই? না, তার কারো দরকার নেই, অনেক ঝামেলা আছে, তুই আর আমি গেলেই হবে। আমি আসছি, 10 মিনিট ওয়েট কর। এই বলে কল কেটে দিলাম। তারপর কালো প্যান্ট, কালো শার্টের উপরে লেদার জ্যাকেট, কোমরে পিস্তল নিলাম, তাই শুয়ের মধ্যে 2টা ছুরি নিলাম, হাতে একটা মেশিন গান। সেই জায়গায় চলে আসলাম। তারপর হেলিকপ্টারে উঠে বসলাম। আর তখন হাসান আমাকে বলতে লাগলো, ভাই খবর পাওয়া গেছে আজ রাতে 9:30টার দিকে বেতকুড়ি নামে একটা জায়গায় ওদের ডিল হবে। ড্রাগস নিয়ে আসবে, ওখানকার স্থানীয় লোক ও নিজস্ব একটা ডেরা আছে, সেখানেই ওর দলবল নিয়ে থাকে, আর নেহাল ওখানেই যাবে। ঠিক আছে, তুই এটা খবর নিয়ে যে নেহালের সাথে কতজন লোক আছে, আর ওই যে বলি যে বেতকুড়ি, ওই বেতকুড়ি জায়গাটার একটা ম্যাপ আমার লাগবে। আর ওখানে নেটওয়ার্ক এতটা কাজ করে, তাই যা করার তাড়াতাড়ি কর। আর ড্রোন নিয়ে আসছিস তো? হ্যাঁ ভাই, সব কিছু নিয়ে এসেছি। আর পাইলট তুমি হেলিকপ্টার নিয়ে উপরেই থাকবে, নিচে কোনো সময় নামবে না। শোন, আগে নিজের সেফটি নিয়ে নিবি। একবার যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে, তাই যা করবি সাবধানে। আর কোনো অবস্থাতেই নেহাল আর ওই যে লোকটা, ওদেরকে মারা যাবে না। যদি মেরে ফেলি তাহলে পরবর্তী খবর আমরা পাবো না, বুঝতে পারলি? জি ভাই, বুঝতে পারছি। এই যে দেখেন ম্যাপ, এই যে এই জায়গাটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা, এখান থেকে নিচে সবকিছুই দেখা যায়। ঝামেলাটা ওখানেই। শোন, প্রতিটা জিনিসের ভালো দিক একটা খারাপ দিক আছে। ওখানে যেমন নিচে পড়ে থেকে সবকিছু নিচে দেখা যায়, ঠিক তেমনই আমাদেরও একটা প্লেন বের করতে হবে। আমি যেভাবে বলবো এর কোনো ব্যতিক্রম করবে না। তারপর আমি হাসানকে সব বুঝিয়ে দিলাম আর চলে আসলাম রাঙামাটি। রাঙামাটি এসে ওই জায়গাটার কাছাকাছি নামলাম আর পাইলটকে বললাম কিছুটা আড়ালে গিয়ে থাকতে, যেন ওদের রাডারে ধরা না পড়ে। আর মাইক্রোফোনে কানেক্ট থাকতে নিচে ল্যান্ড করে দেখতে পেলাম না একটা নদী পাহাড়ের চূড়া দিয়ে বয়ে গেছে। নদীর ওই পাহাড়ের জায়গাটা আমাদের হাতে সময় আছে আরো 1 ঘন্টা 10 মিনিট। আমি নদীর এবারে একটা খালি জায়গায় খুঁজতে লাগলাম। তারপর একটা পাহাড়ের চূড়ায় আসলাম, এসে বসে ড্রোনটা চালু করলাম। ড্রোন চালু করে দেখতে পেলাম নিহাল একটা রুমের ভিতরে যাচ্ছে, পাশে একটা মেয়েটা এখানকারই হয়তো আদিবাসী। আজ এই ছেলেদের জন্যই পৃথিবীতে এত যার সন্তান হয়ে যাদের কোনো বাবা থাকে না, মাকে সেটাও থাকে না। সেই ছেলেদের কষ্ট যদি এরা বুঝতো তাহলে কখনো এসব করতো না। তারপর পাশে দেখতে লাগলাম তারা সব মিলিয়ে 30 থেকে 35 জনের মতো হবে। তারপর ড্রোন নামিয়ে নিয়ে আসলাম আর চিন্তা করতে লাগলাম কিভাবে সবকিছু করব। এটা প্ল্যান করলাম। আমি হাসানকে বললাম, হাসান, আমি একদিক থেকে গুলি করতে থাকবো আর সবগুলো কেক আবার দিবা, আর তুই এদিকে ড্রাগসের ব্যাগটা পিছন থেকে নিয়ে আসবি, কিন্তু কভার দিতে থাকবি, তারপর নিয়ে চলে যাবি। আমার যাই কিছু হয়ে যাক, বুঝতে পারলি? যে ভাই, বুঝতে পারছি, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। তবে ভাইয়া, আপনার দিকে একটু খেয়াল নিয়েন। আমি সামনে আগাতে লাগলাম, নদীটা সাঁতারে পার হলাম। তারপর একজনের পিছন দিক থেকে গিয়ে মুখ ধরে ঘাড় গড়িয়ে দিলাম। তারপর লোকটা পড়ে গেল আর এটা দেখেও সামনের জন আমার কাছে আসতে লাগলো। আমি লাফ দিয়ে ওই লোকটার কাঁধে বসে পড়লাম আর মাথায় ঘুষি দিলাম আর একটা কানের নিচে ঘুষি দিলাম, পড়ে গেল। এইভাবে প্রায় 10-12 জনকে মারলাম। আর তোকে নিয়ে 3-4 জন মিলে আমাকে গুলি করতে লাগলো। আমিও পাল্টা গুলি করতে লাগলাম। ওদের মধ্যে প্রায় অনেকেই মারা গেল। একসময় নেহাল আর ওখানে সেই লোকটাও গুলি করতে লাগলো। একসময় নেহাল পালিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে নেহালকে ধরলাম আর পায়ে একটা গুলি করে দিলাম। তারপর ড্রাগসের ব্যাগটা হাসানকে দিলাম আর বললাম এখান থেকে চলে যেতে। তখনই কেউ একজন আমাকে পিছন দিক থেকে আমার মাথায় আঘাত করলো আর আমি তাকিয়ে দেখি মিজান। আমি মিজানকে সচলে একটা লাথি মারলাম আর তখনই মিজান আমাকে বলতে লাগলো, আমি তোমাকে অনেক কাছ থেকেও চিনতে পারলাম না,
এটাই আফসোস, শেষ পর্যন্ত গর্ত থেকে তুই সাপ বেরিয়ে আসলি, আজকে তুই শেষ। শেষবার কাউকে দেখার ইচ্ছে থাকলে দেখে নে, কিছু বলার থাকলে বল, কারণ তোর দিন শেষ। আমি চলে আসছি তোদেরকে শেষ করার জন্য। এই বলে আমি মিজানের পায়ে আর একটা গুলি করলাম আর সবাইকে ইচ্ছে মতো মারতে লাগলাম। তারপর নেহাল আর ওই লোকটাকে অ্যারেস্ট করে হেলিকপ্টার করলাম আর বাকিগুলোকে মেরে ফেললাম। চলে আসলাম শহরে। তারপর থানায় নিয়ে এসে নেহালকে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু নেহাল কিছুতেই উত্তর দিচ্ছে না। আমি মিজানকে জিজ্ঞেস করলাম, ভালোই ওভাবে সবকিছু বলে দে, না হলে তোদের উপরে 3rd ডিগ্রি চালবে। আর কি হবে সেটা তো বুঝতেই পারছিস, এটা নতুন করে বলার কিছু নাই। আমাদের জীবন থাকতে আমরা কখনোই তোকে বলবো না তুই একটা 2 টাকার অফিসার হয়ে আমাদের উপর হাত তুলেছিস, তোর দিন ফুরিয়ে আসছে। আমি মিজানের নখ তুলে ফেললাম প্লাস দিয়ে, সাথে সাথে মিজান চিৎকার দিয়ে উঠল। আমি মুখে কাগজ পরে দিলাম আর নেহাল ভয় পেয়ে গেল। আর তখন আমাকে সব বলতে লাগলো। আমি সবকিছু শুনলাম আর তখন ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমি ওদের কাছ থেকে এসে কেবিনে বসে কাজ করতে লাগলাম, ফাইলগুলো রেডি করলাম আর স্যারের কাছে সব সাবমিট করে দিলাম। এসব কাজ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিল বুঝতে পারলাম না। আমি নামাজ আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম আর কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। কলেজে এসে নিজের মতো করে কাজ করতে লাগলাম। এভাবেই সময়টা পার হলো। মাঝে মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখছি। তখনই মায়া আর রিয়া আমার কাছে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, তা ভাইয়া আছি। আপনার মানে দেরি হলো আসতে, কোনো সমস্যা হয়েছিল নাকি আপনার? সকালে ক্লাসে যাওয়ার সময় আপনাকে পেলাম না। হ্যাঁ আপু, একটু ব্যস্ত ছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তা ফুচকা দিব নাকি এখন বসেন? জানিস ভাইয়া কালকে কি হয়েছে? কালকে নাকি নিহালকে পুলিশে ধরেছে, এখন নাকি ও থানায় আছে। পত্রিকায় অলরেডি খবর হয়ে গেছে। ওদিকে নাকি ওই অফিসার রাঙ্গামাটি থেকে দূরে এনেছে। ভালোই হলো রে, এখন কলেজটা শান্তি পাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমিও শুনেছি। কিন্তু কি করে এসব করলো বলতো? যারা ছিল তারা তো সবাই খারাপ ছিল। সত্যি বলতে হবে, অফিসারের সাহস আছে। দোস্ত, আমার মনে হচ্ছে তুই ওই অফিসারকে না দেখেই ওই প্রেমে পড়ে গেছিস। কি রে, ঠিক বললাম তো নাকি? হ্যাঁ রে, সত্যি আমার ওই অফিসারের প্রতি না কেমন একটা ভালো লাগা কাজ করে। যদি একবার দু চোখ ভরে দেখতে পারতাম। ভীষণ ভালোবেসে ফেলেছি। আচ্ছা ধর, যদি ওই অফিসারটা অনেক রাগী আরো মোটা হয়, তোর সাথে যদি না মানাই, তখন কি করবি তুই? আরে ধুর, এইসব কিছু হবে না। আমার বিশ্বাস আছে ওই অফিসারটা দেখতে অনেক হ্যান্ডসাম হবে এবং আমাকেও অনেক ভালোবাসবে। তুই দেখে নিস। যদি এমন হয় যে ওই অফিসারটা বিয়ে করে নিয়েছে বা তার বাচ্চা আছে বা ওর গার্লফ্রেন্ড আছে, তখন তুই কি করবি? তখন কি তোর ভালোবাসা থাকবে? হারামি, তুই সবসময় একটু বেশি বেশিই বকিস। সবসময় নেগেটিভ চিন্তা, একটু পজিটিভ চিন্তা করতে পারিস না? তাহলে দেখবি জীবনটা অনেক কিছুতেই সহজ হয়ে গেছে। এইভাবে মায়া আর রিয়া অনেক কথা বলতে লাগলো। আমি সবকিছু শুনে মুচকে মুচকে হাসছি। তারপর ওরা খেয়ে বিল দিয়ে চলে গেল। তখন কলেজের ভিতরে একটা ট্রাক আসলো। আমার কেমন যেন খটকা লাগলো। কলেজের ভিতরে ট্রাক আসবে কোনো দরকারে? আমি সিসিটিভিতে দেখলাম ট্রাকের ড্রাইভার একটা স্যারের সাথে কথা বলছে। ড্রাইভারটা দেখি বোঝা যাচ্ছে যে ড্রাইভারটা নেশা করে, তাই অনেকটা খটকা লাগে। একটা নেশাখোরের সাথে স্যারের কি সম্পর্ক থাকতে পারে? ওদের সাথে কি কথা হচ্ছে সেটা বুঝতে পারলাম, তবে এটা বুঝতে পারলাম যে স্যারের উপর খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপর কিছুক্ষণ পর ট্রাক ঘুরিয়ে আবার চলে গেল, কিন্তু স্যারের হাতে একটা বস্তা দিয়ে গেল। জানি না এই বস্তাটার মধ্যে কি আছে। তারপর আমি বিকাল পর্যন্ত থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। শেষে ফোন টিপছি, ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসা যাক। এখন তো একটু ফ্রি আছে। আমি গাড়ি বের করে গাড়ি চালাতে রাখলাম। তারপর গ্রামে এসে পৌঁছালাম রাত 9টার দিকে। বাড়িতে এসে মাকে সালাম করলাম। তারপর বাবাকে দেখতে রুমে গেলাম। বাবা শুয়ে আছে, বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। তারপর মা আমাকে রাতের খাবার খেয়ে আমার রুমে আসলাম। তখন না আসে মা আমার সাথে অনেক বিষয় নিয়ে গল্প করতে লাগে। এভাবেই মা ছেলে রাত কখন যে 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। তারপর মা আমাকে বলল, তুই ঘুমিয়ে পড়, এখন অনেক রাত হয়েছে, কালকে সকালে তো চলে যাবি তাই না?
আর ডাক্তার এসে তোর বাবাকে বলেছে ওষুধগুলো ঠিক মতো খেলেই ঠিক হয়ে যাবে। তারপর মা চলে গেল। আমিও শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুম ভাঙলো মায়ের ডাকে। ফজরের সময় আমি উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর সকালে নাস্তা করে বিদায় দিয়ে চলে আসলাম বাসায় এসে ড্রেস পাল্টে কলেজের জন্য বের হলাম। কলেজে এসে নিজের কাজ করতে লাগবো, আর তখন পিছন থেকে মায়ের ডাক। আমি তাকিয়ে দেখি সাথে কেউই নেই। হয়তো রিয়া আজকে আসেনি, মায়া একাই আছে। মায়া আমাকে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, তুমি কি সকাল 7টার দিকে গাড়ি করে মেন রোড দিয়ে আসছিলা? কারণ তোমার মতো একজনকে দেখলাম তো, তাই। আরে ম্যাম, কি বলেন? আমাদের গাড়ি তো একটা স্বপ্নের মতো, যেটা কোনোদিন পূরণ হবে না। আর আমি কিনা গাড়ি করে আসবো? আপনি হয়তো ভুল দেখছেন। আর একজনের চেহারার সাথে মিল দেখে আল্লাহ নাকি 7 জনকে বানিয়েছে, তাই হয়তো হবে অন্য কেউ। ও আচ্ছা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। সরি, আসলে তুমি করেই বলে ফেললাম। আজকে আর কোনো ক্লাস করব না, আজকে তোমার সাথে বসে গল্প করব। তোমার কোনো সমস্যা হবে না তো? না ম্যাম, আমার কোনো সমস্যা হবে না। আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এত বড় লোক হয়ে আমার মতো একটা ছোট লোকের সাথে আড্ডা দিবেন, কেউ দেখলে আপনাকে কি বলবে বলেন তো? এর চেয়ে ভালো আপনি এগিয়ে ক্লাস করেন, ভালো লাগবে। শোনো, আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে বানিয়েছে। এই দুনিয়াতে এসে কেউ গরিব আর কেউ ধনী, কিন্তু আমাদের শরীরের রক্ত তো এক। আমরা তো মানুষ, তাই না? কেউ ছোট লোক দেখেই তাকে ছোট করে দেখতে হবে এমন কোনো কথা তো নেই, তাই না? জি ম্যাম, কিন্তু ম্যাম আপনার মতো করে কয়জনই বা এটা বুঝতে পারে আমাদের গরিবের জন্যই তো হয়েছে, আমাদের অপমান সহ্য করার জন্য? শোন, গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা এটা বেশ অন্যায়ের মতো। কারণ নিজের চেষ্টায় নিজেকে উন্নতি করতে হবে, কারণ উন্নতির পিছনে কেউ থাকে না, নিজেরটা নিজেরই করতে হবে। জি ম্যাম, সেটা ঠিক আছে, কিন্তু না, বড়লোকের ছেলেদের মেয়েদের এমনটা হয় না। তাদের বাবা সম্পত্তি রেখে যায়, তারপর বাবার চেনা পরিচিত বা তাদের অফিসে জয়েন করে, দিনটা পার করে দিতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। আমাদের ক্ষেত্রে 2-1 বেলা খাবার জোটাতে চিন্তা করতে হয়, এখন খেলে পরের বার খেতে পারবো কিনা। আসলে বাস্তবতাটা না অনেক কঠিন। আমার বাবার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমি তবু কেন রিক্সা নিয়ে চলাফেরা করি জানো? কারণ আমি গরিবের কষ্টটা খুব কাছ থেকে বুঝতে চাই। ও আচ্ছা, আপনি সবার থেকে আলাদা, এটা আমি প্রথম দেখেই বুঝতে পারছি। তারপর বলো, তোমার মনের মানুষ টানুষ আছে নাকি? কাউকে পছন্দ হয় না নিজের করে ভালোবাসতে? ম্যাম, এই যে বলেন, নিজেই পাই না খাবার খাওয়ার জন্য, আবার এর মধ্যে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখা, এটা সম্ভব নয়। গরিবদের এসব স্বপ্ন দেখা বারণ, বুঝতে পারলেন? আচ্ছা, তুমি এমন সব সময় নিজেকে এতটা ছোট করে কেন দেখো বলো তো? একটু স্মার্ট থাকবে, তাহলে অনেক ভালো লাগবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দেখবে মনটাও ভালো হয়ে গেছে। ম্যাম, আজকাল বড়লোক বাবার সন্তানদের নামাজ পড়া তো দূরে থাক, ওরা দিনে কতবার আল্লাহর নাম নেয় সেটাই জানি না। তার মধ্যে আপনি সত্যিই খুব আলাদা। তারপর এইভাবে মায়ের সঙ্গে বেশ ভালো মুহূর্তটা পার হলো। মায়া চলে গেল। তার বাসায় আমি দাঁড়িয়ে আছি, তখন একজন লোক এসে বলল এই জিনিসটা এই স্যারকে দিয়ে আসতে। আমি কোনো না করলাম না, জানতে হবে এটার ভিতরে কি আছে। আমি প্যাকেটটা নিয়ে যেতে লাগলাম, আর হাতে দিতেই বুঝতে পারলাম এটার মধ্যে অন্য কিছু আছে। আর নাকের কাছে এনে দেখলাম বাজে একটা গন্ধ, তার মানে নেশা জাতীয় দ্রব্য। স্যার এইসব করছে। আমি স্যারকে খুঁজে বের করলাম, স্যারের হাতে দিলাম, আর স্যার খুশি হয়ে আমাকে 500 টাকা দিল, আর বলল আমি যেন পরের বার এসে আবার দেই, তাহলে আরো টাকা দিবে। তারপর স্যার চলে গেল। আমিও আমার কাজে চলে আসলাম, আর সবটা সিসিটিভি ফুটেজে নিয়ে নিলাম। তারপর আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, আর খাবার খেয়ে শুয়ে আছি। তখনই স্যার আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, সবকিছুর পিছনে সামাদের হাত আছে। নেহাল ও বাকি সবাই সামাদের কথায় কাজ করে। সামাদ এখন কোথায় আছে সেটা জানতে পারছো কি? স্যার, সামাদ এখন কোথায় আছে সেটা এখনো জানতে পারি নাই। নিহালকে অ্যারেস্ট করা হয়েছে, এটা সামাদ ঠিকই কোনো না কোনো ভাবে জেনেছে। আজকে রাতে অন্যরকম কিছু মানুষের সাথে দেখা করব। শাহরিয়ার, বম ব্লাস্ট হতে পারে কলেজে যে কোনো দিন। এই ব্লাস্ট হলে কয়েক শত শিক্ষার্থী আহত হবে। তুমি প্লিজ এর আগেই কিছু করো।
স্যার, লাস্ট হতে পারে 16 ডিসেম্বর, আমাদের বিজয় দিবসের দিন। ওই দিন কলেজে বড় একটা অনুষ্ঠান হবে, এর আগে কিছু করব, চিন্তা করবেন না। আমি জানি তুমি এটা পারবে। তবে শাহরিয়ার, তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখবে। তোমার কিছু হলে সব কিছু শেষ হয়ে যাবে, আর কেউ কোনো অফিসার উঠে দাঁড়াতে পারবে না। স্যার, আপনি শুধু টিভির সামনে নিউজ দেখবেন, বাকিটা আমি যা করার করব। আমাদের সাথে আরো কিছু রাজনৈতিক নেতারা আছে, নামগুলো আপনাকে পাঠিয়েছি, দেখেছেন? আর কলেজের ভিতরে কিছু লোকও আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক মাই সান। তোমার জন্য আমি উপর লেভেলে কথা বলবো। কমিশনার সাহেব তোমাকে সালাম জানিয়েছে। তারপর স্যারের সাথে আরো কিছু কথা বলে কল কেটে দিলাম আর ল্যাপটপে বসে কাজ করতে লাগলাম। এভাবে সময়টা পার হলো। রাতে বের হলাম অন্ধকার রাস্তায়, একা একা হাঁটছি। হঠাৎ বুঝতে পারলাম কেউ হয়তো আমাকে ফলো করছে, আমার পিছু পিছু আসছে। আমি কয়েকবার পিছনে তাকিয়ে দেখলাম কিন্তু কেউই নেই। আমি দৌড়াতে লাগলাম আর একটা জায়গায় লুকিয়ে গেলাম। তখন যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমি পুরাই অবাক, কারণ এটা মায়া। ও হঠাৎ করে আমার পিছু কেন নিয়েছে কিছুই তো বুঝতে পারছি না, নাকি আমাকে ধরে ফেলেছে। আমি সেই যাই হোক, মায়া এখানে ঘুরপাক খেতে থাকুক, আমি এদিকে আমার কাজ করতে চাই। আমি স্যারের বাসায় আসলাম আর কলিং বেল দিলাম। বেশ অনেকক্ষণ পর স্যার আসলো আর এসে আমাকে দেখে হাসি দিল। আমি সাদে আসতে বললাম, স্যার সাদে আসলো তার ল্যাপটপ নিয়ে। আমি সাদে আসতেই ওনাকে গুলি করলাম আর উনি ফ্লোরে পড়ে গেল। তখন আমি বলতে লাগলাম, আমি তোকে আগেই কোনো কিছু না বলে গুলি করলাম কেন জানিস? তোর মতো শিক্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই দেশের শত্রু। আমি কি জানিস? আমি হলাম সিক্রেট এজেন্ট শাহরিয়ার রহমান, যার কথা এতদিন শুনেছিস। আর এখন শেষবার আমাকে দেখে নে। আমি হুডি খুললাম আর তখনই স্যার তার বুকে হাত দিয়ে একটু উপরে তাকিয়ে মারা গেল। আমি লাশটা এখানে ফেলে রাখলাম আর ল্যাপটপ নিয়ে চলে আসলাম। তারপর যেতে লাগলাম। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ল্যাপটপ ওপেন করলাম আর দেখলাম কোথায় কোথায় ব্লাস্ট হবে সেটা প্ল্যানিং করা। আর একটা দেখলাম বড় ড্রিলের কালকের তারিখ দেওয়া, ঠিকানাটা বান্দরবন। আমি এগুলো নোট করে নিলাম। তারপর স্যারকে তথ্যগুলো পাঠিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকালবেলা। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে দেখি কলেজ বন্ধ, ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে আছে। কেউ যেন কালকে রাত্রে শিক্ষকের খুন করেছে, তাই কারণ বশত কলেজ আজকে স্থগিত করা হয়েছে। এটা দেখে আমি হাসলাম। এটাই হলো আমাদের দেশ, যেখানে সৎ লোকের কোনো দাম নেই আর অসৎ লোকের জন্য কলেজের ক্লাস স্থগিত করা হয়। অনেকেই ফুচকা খেতে আসলো, কিন্তু আজকে মায়াকে দেখতে পেলাম না। আমি মায়াকে খুঁজেছি, কখন সে আসবে, কিন্তু আমার অপেক্ষার পর হঠাৎ সে আসলো আর এসে গেটের সামনে রিক্সা থেকে নামলো আর দেখে কলেজ বন্ধ, সবাই ফিরে যাচ্ছে। রিয়া আর মায়া দুজনেই আমার কাছে আসলো আর এসে ফুচকা দিতে বলল। আমি ফুচকা বানাতে লাগলাম আর ওরা তাদের মধ্যে কথা বলতে লাগলো। একটু পর আমি ফুচকা দিলাম আর আমি আমার কাজ করতে লাগলাম আর ওদের কথা শুনতে লাগলাম। আর তখন মায়া বলতে লাগলো, জানিস রিয়া, কালকে একটুর জন্য মুখটা দেখতে পারিনি। কোথায় যেন দৌড়ে হারিয়ে গেল, খুঁজেই পেলাম না। শেষ পর্যন্ত আমি নিজেই চলে কোথায় গেছি বুঝতেই পারিনি। অনেক কষ্টে বাসায় ফিরে এসেছি, এতটা দুরন্তর ভাবতেই পারিনি। তুই এটা কি করে ভাবলি যে এই শাহরিয়ার রহমান এত বোকা হবে? তুই ওই অফিসারের পিছু নিবি আর ওই অফিসার টের পাবে না? এটা কেমন হয়? এর চেয়ে ভালো ভাগ্যের উপর ছেড়ে দে। ভাগ্য নিজেই তোর কাছে এসে ধরা দেবে। শুধু শুধু রাতের বেলা বের হোস না, সমস্যা হতে পারে। দেখেছিস না চারিদিকে কত ঝামেলা চলছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আমার তো দিনের বেলা বাসা থেকে বের হতেও ভয় লাগে। তুই রাতের বেলা কিভাবে যে বের হতে পারিস আল্লাহই জানে। আপনার কিছু মনে না করলে আমি একটা কথা বলি। রাতের বেলা আপনারা কেউ বের হবেন না, কারণ কখন যে কি হয়ে যায় বলাতে যায় না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে আর কিছু করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। বুঝতে পেরেছি, কিন্তু আমার যে ওই অফিসারকে দেখার অনেক শখ। আমি তাকে অনেক ভালোবাসি, না দেখে যে থাকতে পারছি না। আপনি যদি ওই অফিসারকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে ওই অফিসার নিজে এসেই আপনাকে ভালোবাসে কথাটা বলবে, এবং ভাগ্য আপনাদের ঠিকই একদিন না একদিন দেখা করিয়ে দিবে। সেটা হয়তো খুব তাড়াতাড়ি। ভাইয়া, তোমার কথাই যেন সত্যি হয়। একবার সামনে পেলে শক্ত করে জড়িয়ে ধরবো আর অনেক মাইর দিব। আমি খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাচ্ছি। এভাবে আমি ওদের কথা শুনে
আসতে লাগলো। তারপর আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আজকে হয়তো আমার খুব একটা বড় অপারেশন করতে হবে, আর এটাই হয়তো আমার এই কেসের সবচেয়ে বড় অপারেশন। আর আমি এখানেই সবাইকে ধরতে পারবো। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর কম্পিউটারের সামনে বসে ভাবতে লাগলাম কি করা যায়। তখনই আমার ফোনে একটা কল আসলো, আর আমি কলটা রিসিভ করলাম। কারো কাছ থেকে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কি রে শাহরিয়ার রহমান, তোর তো দেখি খুব বার বেড়েছে তাই না? আমাকে খোঁজার জন্য তুই পাগল হয়ে গেছিস, এমনকি সব কিছু জেনেও গিয়েছিস। নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছিস আমি কে। আমাকে না খুঁজে বরং তোর বাবা মাকে সামলা। তোর বাবা মার না খুব কষ্ট হচ্ছে, তাদের কষ্ট দেখে আমার না খুব কান্না পাচ্ছে। পারলে নিয়ে যা। তুই শেষ পর্যন্ত আমার বাবা মাকে নিয়ে এসেছিস। ওদেরকে ছেড়ে দে, তোর যা করার আমার সাথে করবি। তবুও আমার বাবা মাকে ছেড়ে দে। আমার বাবার শরীর ভালো না, প্লিজ তোর পায়ে ধরে ছেড়ে দে। বাহ, শাহরিয়ার রহমান কারোর কাছে ক্ষমা চাচ্ছে, এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে। যে কিনা 3 বছরে 98টা ক্রস ফায়ার আন্ডার ওভারে কতজনকে মেরেছিস তার কোনো হিসাব নেই। সে শাহরিয়ার রহমান আমার কাছে ক্ষমা চাচ্ছে, বেশ ভালোই লাগলো। এসব বন্ধ কর, বল কোথায় আসতে হবে। আমার বাবা মারকে কোনো ক্ষতি করবি না তুই। যা বলবি আমি তাই করব। তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি নিয়ে আসছি। এই তো এবার লাইনে এসেছিস, আমার লোকদের সারিয়ে আনবি। নেহান মিজান ওদেরকে ছেড়ে দিবি। আর স্যারকে তো মেরে ফেলেছিস, এর জন্য তোকে অনেক বড় একটা মাসুল দিতে হবে। আসছি, তুই চিন্তা করিস। তোকে যদি আমি শাস্তি না দিতে পেরেছি তাহলে আমার নাম শাহরিয়ার না, তুই থাক মরার জন্য। এই তো আরেকটা খবর শোন, আমার লোকেরা মাত্রই ধরে নিয়ে আসলো। তুই যাকে নিজের জীবনসঙ্গিনী বানাবি, তোকে দেখার জন্য রাতে পিছু নেয় পুলিশ অফিসারের একমাত্র মেয়ে, যে তোকে অনেক ভালোবাসে। তার সাথে একটু কথা বল, বেচারিকে অনেক মেরেছে আমার লোকজন। শাহরিয়ার, আমাকে এসে নিয়ে যাও, আমি আর পারছি না। আমি অনেক আগে থেকেই জেনেছিলাম যে তুমি শাহরিয়ার রহমান, তাই তোমার সাথে এত আড্ডা দিতাম, এত কথা বলতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ। আমার ভয় করছে, ওরা আমাকে অনেক মেরেছে। তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না। আমি এখনই আসছি, তোমার কিচ্ছু হবে না। আমি আসছি, সব সময় তোমার পাশে। এই শোন, তাড়াতাড়ি চলে আয়, তোর সাথে অনেক বোঝাপড়া আছে। আর খবরদার কোনো ফোর্স নিয়ে আসবি না, তুই একা আসবি। যদি ফোর্স নিয়ে আসার চেষ্টা করিস তাহলে কি হতে পারে সেটা তো ভেবেই রেখেছিস। আর আমার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, সবই তুই জানিস। এটা বলে সামাদ কল কেটে দিল। আমি হ্যালো হ্যালো করতে লাগলাম, কিন্তু কলটাই কেটে গেল। আমি আবারও কল দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। আমি স্যারকে কল দিলাম, একটু কল হতেই স্যার রিসিভ করলো। আমি ওনাকে সবকিছু বললাম। সবকিছু শুনে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, এটাই হয়তো তোমার জীবনের একটা বড় অপারেশন। আমি জানি তুমি পারবে, মনে দৃঢ় বিশ্বাস রাখবে, সময় মতো প্ল্যানিং অনুযায়ী কাজ করবে। তোমার কি প্ল্যান সেটা আমি জানি না, তবে যাই করবে বুঝে শুনে তারপরে করবে। স্যার আমার কিছু কমান্ডো লাগবে, আর গোটা কয়েক হেলিকপ্টার লাগবে। আপনি সবকিছু ব্যবস্থা করুন। আমি চাই আমাদের সামাদকে এই দেশ থেকে চির নির্মূল করে দিব, যাতে করে কেউ ক্রাইম করার কোনো চিন্তা না করতে পারে। তারপর স্যারের সাথে আরো কিছু সময় কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দিয়ে রেডি হতে লাগলাম। এভাবেই সময়টা পার হলো। সন্ধ্যার দিকে বের হলাম, তখনই হাসানের ফোন। আমি এই ফোনটা রিসিভ করলাম, আর ওপর থেকে হাসান আমাকে বলতে লাগলো, ভাই 15 জন কমান্ডো আসছে আর 5টা হেলিকপ্টার আর আমাদের টিমের সদস্যরা। আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। আমি ঠিক আছে বলে কল কেটে দিলাম। তারপর তাদের কাছে যেতে লাগলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি সবার সাথে হাই হ্যালো করে কথা বলতে লাগলাম। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম। আর তখন হাসান নিহালকে নিয়ে আসলো, আর আমাকে বলতে লাগলো, স্যার এই হচ্ছে নেহাল, আর সব কিছু ডুপ্লিকেট ফাইল এই নিন। এখন আমাদের কিভাবে কাজ করতে হবে একটু বলবেন? আমি সবার আগে এর ভিতরে যাব, তোমরা সবাই হেলিকপ্টারে থাকবে। আমি যখনই সংকেত দিব তখনই তোমরা নেমে অ্যাটাক করবে। আর মনে রাখবে যে খুব ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করা যাবে না। এটা আমরা ট্রেনিংয়ে শিখেছি। নিজের জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করব। আমাদের উপরে পুরো দেশ তাকিয়ে আছে। আমরা যদি হেরে যাই পুরো দেশ হেরে যাবে, তাই আমাদের পুরো দেশকে দেখিয়ে দিতে হবে।
সবাই ইয়েস স্যার বলল। এরপর আমরা হেলিকপ্টারে উঠে পড়লাম আর যেতে লাগলাম। যেতে যেতে আমি ভালো করে ম্যাপটা দেখতে লাগলাম। বেশ খানিকটা দূরেই আমি নেমে পড়লাম আর ওই নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। আমি হেঁটে হেঁটে ওই জায়গায় এসে দাঁড়ালাম। তখনই আমার ফোনে একটা কল আসলো ওই নাম্বার থেকে, আর ওপাশ থেকে বলতে লাগলো, তুই যেখানে দাঁড়িয়েছিস সেদিকে বাম দিকে নিচে, তারপর আমার দুজন লোক আসবে, ওদের সাথে চলে আসবে, কোনো চালাকি করার চেষ্টা করবি না। আমি বাম দিকে নিচে নামতে লাগলাম। তখনই দুইটা ছেলে আসলো আর প্রথমে আমাকে চেক করে ফাইলটা হাত থেকে নিয়ে নিল। আর একজন নিহালকে নিয়ে যেতে লাগলো। নিহাল ঠিক মতো হাঁটতে পারছে না, তারা আমাকে নিয়ে গেল। আমি ওদের সাথে যেতে লাগলাম আর গিয়ে দেখি বাবা আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মায়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মায়ের গায়ে রক্ত লেগে আছে, বেশ অনেক জায়গায় কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি যেতেই আমাকে সামাদ বলতে লাগলো, ওয়েলকাম ওয়েলকাম আমার রাজ্যে। দেখ তুই কি অবস্থা করছিস। দেখ নিহাদ, আমি আড্ডাটা নিকালকে দিয়ে খুব নিশ্চিন্তে ছিলাম, কিন্তু তুই আমাকে ভালো থাকতে দিলি না, শেষ পর্যন্ত বের হয়ে আসতেই হলো। আমার বাকিদের ছেড়ে দে, তুই যা কর আমার সাথে কর, তবু আমার বাবা মাকে ছেড়ে দে, ওদের কোনো ক্ষতি করিস না। আর কি বলিস, তোর মায়ার যা ফিগার, ওহ দেখলেই তো বিছানা যেতে ইচ্ছে করে। কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম তোর সামনেই করা যায়, তোর বাবা মা দেখবে, বুড়ো বয়সে শিখবে, কতই না ভালো হবে। তুই খারাপ সেটা জানতাম, কিন্তু তুই এতটা যে নোংরা মনের মানুষ বা এতটা নোংরা হবি সেটা কখনো ভাবি নাই। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, একমাত্র মৃত্যু দিতে পারে তোর আসল পুরস্কার। আর চুপ, আমার ডেরা এসে আমাকে জোরে কথা বলছিস, তোর সাহস তো কম না। এই কে আছিস, ওকে একটু আদর যত্ন করে দে। শাহরিয়ার কার জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কোনো তার দেখার বিষয় নাই। শাহরিয়ার যেখানে দাঁড়িয়ে থাক সেই জায়গাটাই গরম হয়ে যায়। ডিপার্টমেন্টের সবাই কি বলে ডাকে জানিস? সিংহ। তখনই যেজন এসে আমাকে মারতে আসলো, আমি তাদেরকে একজনকে লাথি দিয়ে ফেলে দিলাম, আর একজনকে তলপেটে এমন একটা ঘুষি দিলাম সেখানেই পড়ে গেল। এটা দেখে আরো কয়েকজন আমাকে মারতে আসলো, আমি সবাইকে মারতে লাগলাম। আর তখন সামাদ জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই তুই থাম, তুই যদি আর একটা লোকের গায়ে হাত দিস তাহলে আমি এক্ষুনি তোর মায়ের গার মাথায় হাত দিব। আর আমি হাত দিলে কি হতে পারে? আমি আরো কাউকে মারতে লাগলাম না, মারামারি বন্ধ করে দিলাম। আর তখনই সবাই এসে আমাকে কথা মতো মারতে লাগলো। একসময় মা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলাম, সবাই আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। একসময় আমি অজ্ঞান হয়ে যাই, আর তখনই চারিদিক থেকে গুলি আসতে লাগলো। এটা শুনে আমার জ্ঞান ফিরে আসে। আমি উঠে মায়া বাবা মাকে বাতন খুলে দিলাম আর এক সাইডে যেতে লাগলাম। আর আমি উঠে গুলি করতে লাগলাম, একে একে সবাইকে মারতে লাগলাম। আর তো এভাবে সবাইকে মেরে ফেললাম। আর সামাদ বুঝতে পেরে সে পালিয়ে যেতে লাগলো। আমি পায়ে গুলি করলাম আর গিয়ে মারতে লাগলাম। নেহালকে গুলি করে মেরে ফেললাম, সামাদকে ধরে নাক বরাবর একটা ঘুষি দিলাম, আর তখনই মাটিতে পড়ে গেল। তারপর আবারও তুলে তলপেটে ঘুষি দিলাম। আর তখন সামাদ আমাকে বলতে লাগলো, আমাকে মাফ করে দে, আমি আর কখনো এসব করব না, আমি ভালো হয়ে যাব, আমাকে একটা সুযোগ দে, আমি কথা দিচ্ছি আমি আর কখনো অন্যায় কাজ করব না। তোর মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই মরবি এবং আমি নিজের হাতে তোকে মারবো। তুই আমার বাবা মাকে তুলে এনেছিস, আমার ভালোবাসার মানুষকে ধরে নিয়েছিস, ওদের গায়ে হাত তুলেছিস। এই বলে আবারও মারতে লাগলাম, মারতে মারতে আধমরা করে ফেললাম। তারপর দেখি স্যার চলে আসলো। স্যার এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, নিজেকে কন্ট্রোল করো, ওকে আইনের হাতে ছেড়ে দাও, ওকে আইন তাকে শাস্তি দেবে। তুমি আইনের লোক হয়ে আইন নিজের হাতে তুলে নিও না। তারপর অ্যারেস্ট করুন আর নিয়ে গেল। আমি মা বাবার কাছে গেলাম আর গিয়ে মাকে বললাম, মা তোমার কিছু হয়নি তো? চলো বাসে চলো, এখন থেকে আর গ্রামে থাকবে না, আমার সাথেই থাকবে, আর কোনো চিন্তা নেই। আমাদের কিছু হয়নি, আমাদের নিয়ে চিন্তা করিস না। শুধু কি আমাদের নিয়ে গেলেই হবে? বৌমাকে নিয়ে যেতে হবে না? বৌমা তোর জন্য কান্না করতে করতে শেষ। বাসায় চল, কত কাজ আছে। তারপর সবাই মিলে বাসে চলে আসলাম, মায়াকে তার বাসায় পৌঁছে দিলাম। আর তারা বাবার সাথে দেখা করলাম, তার বাবা আমাকে জড়িয়ে ধরলো। তারপর বিদায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা একটু দেরিতেই ঘুম ভাঙলো। আমি উঠে ডাইনিং রুমে আসলাম আর দেখি বাবা মা মিলে নিউজ দেখছে। আমার এই নিউজ হচ্ছে। আমাকে দেখে মা বলতে লাগলো, শাহরিয়ার, এখন কোথাও বের হবি না, আজকে রাতে তোদের বিয়ে। তোর যা বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দে,
আমার বলা শেষ। সবাই এই আসলো বলে। আমি লজ্জা পেয়ে রুমে চলে আসলাম। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি স্যার কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে স্যার বলতে লাগলো, শাহরিয়ার, ডিপার্টমেন্ট তোমার কাজে অনেক খুশি হয়েছে, তাই তোমার জন্য সরকার থেকে 2 কোটি টাকা দেয়া হয়েছে পুরস্কার হিসাবে। টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, আর তোমাকে 2 মাসের ছুটি দেয়া হয়েছে। স্যার ছুটিটা না দিলেও আমি ছুটি নিতাম, কারণ বিয়ে করছি। স্যার দোয়া করবেন আমাদের জন্য। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। দোয়া করি আরো সামনে এগিয়ে যাও। আর তোমার প্রমোশনও দেয়া হয়েছে। তারপর স্যার কল কেটে দিল। আমি সব বন্ধুদের ফোন দিয়ে জানিয়ে দিলাম। বিকেলবেলা রেডি হয়ে নিলাম বলতে বন্ধুরাই আমাকে রেডি করিয়ে দিল। তারপর সবাই মিলে মায়াদের বাসায় চলে আসলাম। তারপর আমাদের যথারীতি বিয়েটা হয়ে গেল। নতুন বউ নিয়ে বাসায় ফিরলাম। এখন রাত 11টা। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যেতেও ভয় লাগছে, জানি না ভিতরে আমার জন্য কি অপেক্ষা করছে। তখন হাসান আমাকে বলতে লাগলো, ভাই এত ভয় পাওয়ার কি আছে? আপনি এত শক্ত একটা মানুষ, আর এখন যদি ভয় পান তাহলে কি চলে নাকি? যাবেন আর রোমান্স করা শুরু করে দিবে, কেউ আপনাকে বিরক্ত করবে না। আসুন ফাইজলামি করিস, বাসায় চলে যাও। অনেক রাত হলো, আর না হলে বাসা থেকে যাও। আমি ঘুমোতে গেলাম, খুব ঘুম পেয়েছে। এই বলে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর তখনই বিছানা থেকে মা এসে আমাকে সালাম করলো। আমি মায়াকে তুলে নিলাম আর বুকে জড়িয়ে ধরলাম। আর তখন মায়া আমাকে বলতে লাগলো, তুমি আমার কাছ থেকে সবকিছু লুকাবে তাই না? আমি তো সবকিছুই জেনে ফেলেছিলাম। প্রথম থেকে একটু একটু করে সন্দেহ হচ্ছিল। এই রিপোর্টারের চোখকে তুমি ফাঁকি দিবে তাই না ফুচকাওয়ালা? আমাকে ফুচকাওয়ালা বলে লাভ নাই। আপনি কিন্তু এই ফুচকাওয়ালার বউই হয়েছেন, তাই এত চাপা পিটানোর কোনো দরকার নেই। এখন যান, উজু করে আসেন, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। মায়া আমার কথা শুনে ইচ্ছে ছিল। তারপর আমি ওয়াশরুমে গিয়ে উজু করে আসলাম, আর দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করেন, আমি শুয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে। আর তখন মায়া লাইট বন্ধ করে আমার বুকে আসলো, আর আমাকে বলতে লাগলো, এখনো যদি শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে বাকি রাত পার হবে কিভাবে? বিয়ে করেছি কি ঘুমানোর জন্য? বিয়ে করেছি রোম্যান্স করার জন্য। রোমান্স সেটা আবার কি? আমি তো এসব কিছুই বুঝি না। আমি এখনো পিচ্চি ছেলে। আপনাকে লজ্জা শরম নাই একটা ছেলের বুকে এসে এসব বলছেন? ও, আপনি তো পিচ্চি ছেলে তাই না? আজকে রোম্যান্স করলে 2 দিন পরে বাবা হয়ে যাবে, আর এখন নিজেকে পিচ্চি বলে দাবি করে। ঠিক আছে, আমার এই পিচ্চি হলেই চলবে। আমি এই পিচ্চিটাকে নিয়েই সারা জীবন পার করে দিচ্ছি। যদি কোনো সময় অপারেশন করতে গিয়ে মারা যায় তখন কি করবে? তখন কি আমাকে মিস করবে? তখন কি আমাকে দূর থেকে ভালোবাসবে? তখনই মায়া আমার বুকে কিল ঘুষে মারতে লাগলো। আর একটু পর শক্ত হয়ে যাবে। আর চুপ করে রইল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম মায়া নীরবে কান্না করছে। আমি মায়াকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি তার বুকের উপর উঠে কানের কাছে গিয়ে বললাম, আমার পাগলিটা দেখে অনেক কান্না করতে পারে। থাক, আর আপনাকে কান্না করতে হবে না। এখন আপনাকে অনেক আদর দিব। লাগবে না আমার আদর। আমি কাউকে ভালোবাসবো না, কাউকে মিস করবো না। আমাকে কষ্ট দিতে তো তোমার অনেক ভালো লাগে তাই না? ঠিক আছে, আমিও দেখবো কতটা কষ্ট দিতে পারো আমাকে। আমি মায়ের ঠোঁট জোড়া দখল করে নিলাম। মায়াও আমার চুল ধরে রেসপন্স দিতে লাগলো। এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসা। নতুন নতুন ভালোবাসার সকল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গল্প খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ সবাইকে।